আজকে আমরা শুরু করছি ভেক্টর স্পেস। এটা হচ্ছে আমাদের কল্যাণ ইউনিভার্সিটির 4th সেমিস্টারের যে পেপার 5 আছে তার ইউনিট 4 অ্যান্ড 5-এ আছে। এই দুটো মিলে ভেক্টর স্পেস। অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে, সেটা হয়তো অন্য সেমিস্টারে আছে বা অন্য পেপারে আছে, ঠিক আছে? তো কল্যাণ ইউনিভার্সিটি এরকম আছে। তো আমার ইচ্ছে গোটা ভেক্টর স্পেসটাকেই দিয়ে একটা প্লেলিস্ট বানানো, মানে গোটা ভেক্টর স্পেসটাকে কভার করা। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব করার। তো ভেক্টর স্পেস শুনেই আমাদের আচ্ছা কি বই পড়বো, এটা হচ্ছে এসকে মাপার হায়ার অ্যালজেব্রা আছে, এটা নিতে পারো। আরও মার্কেটে অনেক বই আছে, এটা যেহেতু সবারই কাছে থাকে সেই জন্য আমি এটাই পড়াচ্ছি, এসকে মাপার হায়ার অ্যালজেব্রা। তো ভেক্টর স্পেস শুনেই আমাদের বুঝতে পারছি যে কিছু ভেক্টর একসাথে আমরা নেব। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বাকেট, সে তার ভেতরে আমরা বেশ কিছু ভেক্টরকে নিলাম, ঠিক আছে? নেব কোন ভেক্টরগুলো, দেখো তার আগে আমরা দেখি ভেক্টরকে কেমন করে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন ধরো 2 ডাইমেনশনাল ভেক্টর 2i প্লাস 3j, এরকম টাইপের দেখতে। আমরা আজ থেকে এটাকে 2, 3 এই ফরম্যাটে লিখব। সিমিলারলি 3 ডাইমেনশনাল ভেক্টর কেমন দেখতে, 3i মাইনাস 4j প্লাস 5k। নর্মালি আমরা এরকম করে লিখে এসেছি। আজ থেকে আমরা কেমন করে লিখব, ভেক্টর স্পেসে 3, -4, 5। বোঝা গেল? দিস ইজ এ ভেক্টর অফ ডাইমেনশন 3 অ্যান্ড দিস ইজ এ ভেক্টর অফ ডাইমেনশন 2। এবার ভেক্টর স্পেস যখন আসবে তখন আমি এই যে ভেক্টরগুলোকে কালেক্ট করছি এই বাকেটের ভেতরে, কিরম টাইপের ভেক্টরগুলো নেবো, যেরকম ইচ্ছা তুমি ভেক্টর নাও, কিন্তু প্রত্যেকের ডাইমেনশন কিন্তু সেম থাকবে। মানে আমি 2 ডাইমেনশনের একটা ভেক্টরকে নিলাম, তারপরে 3 ডাইমেনশনের একটা নিলাম, তারপরে আবার 2 ডাইমেনশনের নিলাম, তারপরে 4 ডাইমেনশনের নিলাম। 4 ডাইমেনশনের মানে 4টে কম্পোনেন্ট থাকবে 3টে জায়গায়। এমন করলে হবে না, তুমি যখন নিচ্ছ সেম ডাইমেনশনের ভেক্টর নিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি নাও সবগুলোই 3 ডাইমেনশনের নিলে, বা নিলে তখন সবই 2 ডাইমেনশনের নিলে, দিয়ে এক জায়গাতে আমরা কালেক্ট করলাম। ধরে নিচ্ছি এই বাস্কেটে আমরা ওইগুলোকে কালেক্ট করছি, ঠিক আছে? তাহলে দিস ইজ এ কালেকশন অফ সেম টাইপ অফ ভেক্টরস। এই ভেক্টরগুলো যদি সার্টেন 10খানা কন্ডিশনকে স্যাটিসফাই করে, কোন কন্ডিশন সেটা আমরা পরে আসছি, সার্টেন 10খানা কন্ডিশনকে স্যাটিসফাই করে এই ভেক্টরগুলো, তাহলে আমরা বলবো দিস কালেকশন অফ ভেক্টর ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন। তোমরা যত ডাইমেনশনের নিয়েছি বা আমরা যত ডাইমেনশনের ভেক্টর নিয়েছি তত ডাইমেনশনের, ঠিক আছে? তাহলে ভেক্টর স্পেস মানে কি, কিছুই না, কিছু ভেক্টরকে একসাথে কালেক্ট করেছি। সেই কালেকশন অফ ভেক্টরসগুলো যদি এই 10খানা কন্ডিশনকে স্যাটিসফাই করে, একটু পরে আমরা দেখব কি কি সেই কন্ডিশন, তাহলে দিস উইল ফর্ম এ ভেক্টর স্পেস। যেমন আমরা গ্রুপে কিছু একটা সেট জি, তার ভেতরে প্রচুর এলিমেন্ট আছে, ধরে নিচ্ছি এটা জি, তার ভেতরে প্রচুর এলিমেন্ট আছে। এরা যদি 4টে কন্ডিশনকে স্যাটিসফাই করে, যারা গ্রুপ থিওরি তো সবাই পড়ে ফেলেছে অলরেডি, যে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি আর ইনভার্স, এই 4টে প্রপার্টিকে যদি স্যাটিসফাই করে, তাহলে এই যে কালেকশন অফ এলিমেন্টস তাকে আমরা গ্রুপ বলি। সেরকম সেম ভেক্টর স্পেস, একই কনসেপ্ট। এখানে 4টের জায়গায় 10টা কন্ডিশন আছে, আর এখানে নর্মাল এলিমেন্ট নেওয়া হয় আর এখানে ভেক্টর নেওয়া হয়, যেহেতু স্পেসটাই হচ্ছে ভেক্টর স্পেস, ঠিক আছে? দিয়ে আমরা মেন দুটো ডেফিনেশন আমাদের কাজে লাগবে। সেই দুটো কি, একটা হচ্ছে আমাদের বাইনারি কম্পোজিশন, যেটা অলরেডি আমরা ইউজ করেছি গ্রুপ থিওরি পড়তে গিয়ে, একটা বাইনারি কম্পোজিশন, আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি। ধরো বাইনারি কম্পোজিশন মানে কি, ভি বলে একটা সেট আছে, যে আমরা কি করলাম, ভি থেকে দুটো এলিমেন্টকে নিলাম, ঠিক আছে? দিয়ে ধরো ভি থেকে আমি দুটো এলিমেন্টকে নিয়েছি, একটা এ, আবার ভি থেকেই আর একটা এলিমেন্টকে নিয়েছি সেটা বি। ওদেরকে আমি কম্পোজ করে দিয়েছি, ঠিক আছে? এরকম করে কম্পোজিশন আমরা লিখেছি। এই যে কম্পোজ এলিমেন্ট, সেটা যদি আবার ভি এরই এলিমেন্ট পাই, এই ভি সেটা যদি আবার ভি এরই এলিমেন্ট পাই, এবং যে কোনো দুটো এলিমেন্টের ক্ষেত্রে নিলাম না, প্রত্যেকটার ক্ষেত্রে তাই হতে হবে। ভি থেকে যে কোনো একটা এ নিলাম, এই ভি থেকে যে কোনো আরেকটা এলিমেন্ট বি নিলাম, তাদের কম্পোজ করলাম, তাহলে এই যে সংখ্যাটা পেলাম, সে যদি এবার ভি এরই এলিমেন্ট হয়, দেন দিস কম্পোজিশন ইজ কল্ড বাইনারি কম্পোজিশন। যেমন
বাইনারি কম্পোজিশনের একটা এক্সাম্পল আমরা দেখি। যেমন ধরো আমরা ভি এই সেটটাকে নিয়েছি সেট অফ ইন্টিজার জেড, তার মানে এর ভেতরে ইন্টিজার আছে, সে পজিটিভ নেগেটিভ সবই আছে। দিয়ে আমরা কি করলাম, কম্পোজিশন যেটা সেটাকে আমরা নিলাম প্লাস অ্যাডিশন। কম্পোজিশনের কাজ কি, অ্যাডিশন, পার্টিকুলার এটা নিলাম। তাহলে জেড থেকে দুটো এলিমেন্ট নিই, একটা হচ্ছে 2, এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু ধরে নিচ্ছি 3, তাদের মধ্যে আমি অ্যাডিশন দিলাম। তাহলে অ্যাডিশন দিয়ে আমি যে এলিমেন্টটা পাচ্ছি সেই এলিমেন্টটা কত, 5। তাহলে দেখো আমি 2ও জেড থেকে নিয়েছি, 3ও জেড থেকে নিয়েছি, তাদের যোগফল যেটা আসলো 5, সেটাও কিন্তু জেডেরই এলিমেন্ট। এবং আমি শুধু পার্টিকুলার 2, 3 বলে না, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এটাই হবে যদি অ্যাডিশন, যদি আমি কম্পোজিশনটা অ্যাডিশন নিই। তাহলে অ্যাডিশন ইজ এ বাইনারি কম্পোজিশন অন জেড, এটা আমরা বলতে পারবো। সিমিলারলি অ্যাডিশনের জায়গায় যদি আমি সাবস্ট্রাকশন নিতাম, বিয়োগফল, তাহলে 2 - 3 = -1। ইয়েস, -1 অলসো বিলংস টু জেড, কারণ জেডের মধ্যে পজিটিভ ইন্টিজারও থাকে, নেগেটিভ ইন্টিজারও থাকে। ঠিক আছে, এইবার আমরা ভি এর জায়গায় জেড না নিয়ে আমি নিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার, আর কম্পোজিশনটা নিয়েছি সাবস্ট্রাকশন মাইনাস। তাহলে 2 n এর একটা এলিমেন্ট, 3ও n এর একটা এলিমেন্ট, ওদের ভেতরে কম্পোজিশন মানে মাইনাসটা দিলাম। তাহলে ভ্যালু বেরোলো -1। -1 কি n এ আছে? অবভিয়াসলি নেই, কারণ n শুরুই হয় 1 2 3 4 এরকম করে, জিরোও নেই, মাইনাস তো আরোই নেই। তাহলে সাবস্ট্রাকশন সেটা কিন্তু বাইনারি কম্পোজিশন ওভার দ্য সেট জেড, কিন্তু সাবস্ট্রাকশনটা জেড এর উপরে বাইনারি কম্পোজিশন, কিন্তু সেই সাবস্ট্রাকশন সেম একই অন্য আরেকটা সেট এন, তার উপরে কিন্তু বাইনারি কম্পোজিশন হতে পারলো না। তাহলে বোঝা গেল বাইনারি কম্পোজিশন কখন কখন হয়, আর কোন কোন কম্পোজিশনগুলো হয় আর কোন কোনগুলো হয় না। ঠিক আছে, আচ্ছা, বাইনারি কম্পোজিশনকে অনেক সময় ক্লোজার প্রপার্টিও বলা হয়। কেন? কারণ এ বি দুটোই ভি থেকে নিচ্ছি, তাদের কম্পোজিশন দিলাম, সে আবার ভিতেই গেল, তাহলে ক্লোজার প্রপার্টিও বলা হয় ব্রডার কেসে বাইনারিকে। আচ্ছা, এবার আছে এক্সটার্নাল কম্পোজিশন। সেম একই কনসেপ্ট, আমরা এখানটায় দুটো সেট নেব, একটা সেটকে নেব ইউ আর একটা সেট নেব এস, দিয়ে ওদের মধ্যে আমরা কম্পোজিশন দিলাম। যদি ঘুরিয়ে সে এসেরই এলিমেন্ট দেয়, দেন আমরা কি বলবো, ইউ ইজ অ্যান এক্সটার্নাল কম্পোজিশন অন এস। ঠিক আছে, এখানটায় কি নিয়েছিলাম, দুটো সেম সেট, এখানটায় দুটো আলাদা সেট নিয়েছি, একটা ইউ আর একটা এস, দিয়ে তাদের ভেতরে আমি কম্পোজিশন দিয়েছি। যদি এমন হয় এই কম্পোজিশনে দেওয়ার পর যে এলিমেন্টগুলো আসছে তারা আবার ঘুরিয়ে প্রত্যেকটা এসেরই এলিমেন্ট আসছে, দেন উই উইল কল্ড this is an external composition of u to s, এরকম করে বলতে পারি, বা this is external composition on u to s। ঠিক আছে, s to s বলবো না, কিন্তু s to s বলবো না, আমরা u to s বলবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ইনিশিয়াল প্রিলিমিনারি আলোচনা, একটা বাইনারি কম্পোজিশন আর একটা এক্সটার্নাল কম্পোজিশন। ছোটে কি করে মনে রাখবো, বাইনারি নিজেদের মধ্যে হয়, বাইনারি কম্পোজিশন নিজেদের মধ্যে হয় সেটের, আর এক্সটার্নাল কম্পোজিশন দুটো আলাদা সেটের উপরে হয়। ঠিক আছে, এইবার আমরা যেটা বলছিলাম ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস কাকে বলে? ভেক্টর স্পেস মানে হচ্ছে কিছু কালেকশন অফ ভেক্টরস, তার উপরে যদি সার্টেন 10টা কন্ডিশন স্যাটিসফাই করে, দেন এই কালেকশন অফ ভেক্টরসকেই বলা হয় ভেক্টর স্পেস। তাহলে আমাদের সেই 10টা কন্ডিশন কি, সেটা নিয়ে আমরা এবারে আলোচনা করি। তার আগে আমাদের যেহেতু ভেক্টর স্পেস মানে পুরো কথাটা এরকম আছে যে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, শুধু ফিল্ড না, স্কেলার ফিল্ড বললে আরো ভালো হয়, ইফ বলে এবার কন্ডিশন আসে। তাহলে ভি ইজ এ ভেক্টর স্পেস মানে ভিটা কি, কালেকশন অফ ভেক্টরস, এফটা কি, স্কেলার ফিল্ড, তার মানে এফটা কিন্তু ভেক্টরের কালেকশন নয়, ভি ভেক্টরের সেট, কিন্তু এফটা ভেক্টরের সেট নয়, এটা স্কেলারের সেট। মিন্স এর ভেতরে কারা আছে, 2 -5 10 -15 এই টাইপের এলিমেন্ট গুলো আছে, এই টাইপের। ঠিক আছে, ভেক্টর আর স্কেলারের মধ্যে তো আমরা পার্থক্য বুঝি। তাহলে ভি হচ্ছে
কালেকশন অফ ভেক্টরস, এফ মানে কালেকশন অফ স্কেলার্স, ঠিক আছে? এবং পুরো ভাষাটা এরকমভাবে লিখতে হয়, একটু পরে আমরা দেখব। ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য স্কেলার ফিল্ড এফ, এই কথাটা আসবে, ঠিক আছে? তাহলে এইখানেও দুটো সেট, ভি একটা এফ একটা, সেই জন্য এখানটা আমাদের এক্সটার্নাল কম্পোজিশন কিন্তু লাগবে, এক্সটার্নাল কম্পোজিশনের যে কনসেপ্ট সেটা লাগবে, সেই জন্য আমি আগে বলে রাখলাম। এবার আমরা আসি নেক্সট পেজে, যে ভেক্টর স্পেসের সেই 10খানা ডেফিনেশন কি কি। তো এখানটায় ভেক্টর স্পেসের ডেফিনেশনটা আমি লিখেছি, এখানটায় পরপর 10টা প্রপার্টি দেওয়া আছে। হ্যাঁ, তো V1 V2 করে, ভি কেন দেওয়া আছে? ভেক্টর স্পেসের 1 নম্বর প্রপার্টি, ভেক্টর স্পেসের 2 নম্বর প্রপার্টি, এটা বোঝানোর জন্য দেওয়া আছে। তো প্রথম যেটা তোমাদের মনে কোশ্চেন আসবে, স্যার 10খানা প্রপার্টি কি মনে রাখতে হবে আমাদের? মানে কোশ্চেন কি এরকম আসে যেখানে 10খানা প্রপার্টি আমাদের মনে রেখে অঙ্ক করতে হয়? তা পরিষ্কার উত্তর হচ্ছে যে না, এরকম কোনো কোশ্চেন আসে না যাতে আমার 10খানা প্রপার্টি মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু ইনিশিয়াল আইডিয়া আমাকে রাখতে হবে। ইভেন আমি রেকমেন্ড করবো 10খানা প্রপার্টি মুখস্থ নাও রাখার, মুখস্থ রাখারই দরকার নেই, ঠিক আছে? আমাদের আরও সহজ পদ্ধতি আছে ভেক্টর স্পেস দেখানোর, কিন্তু ইনিশিয়াল ডেফিনেশনটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। তো সেই জন্য আমরা একটু দেখি যে লেট ভি ইজ এ নন এমটি সেট অফ ভেক্টরস বললে আরও ভালো হতো, অ্যান্ড প্লাস সার্কেল ইজ এ বাইনারি কম্পোজিশন অন ভি। তার মানে ভি এর থেকে দুটো এলিমেন্ট নিলাম, তাদের মধ্যে যদি আমি প্লাস সার্কেল দিই, যেহেতু এটা বাইনারি, তাহলে আবার ভি এর এলিমেন্ট দেবে, ঠিক আছে? অলসো লেট এফ প্লাস ডট ইজ এ ফিল্ড, এই যে প্লাস ডট এগুলো আপাতত আমরা ভুলে যাই, ধরে নিই এফ ইজ এ ফিল্ড। আর যাদের ফিল্ড পড়া আছে, রিং ফিল্ড, তাদের ক্ষেত্রে যাও জানো তাই, আপাতত আমরা ধরে নিচ্ছি এফ ইজ এ স্কেলার ফিল্ড, মানে এফটা হচ্ছে কিছু স্কেলার নিয়ে তৈরি। অ্যান্ড ডট সার্কেল ইজ অ্যান এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি। তার মানে ডট সার্কেল কেমন আছে? এফ থেকে একটা এলিমেন্ট নেব, ভি থেকে একটা এলিমেন্ট নেব, তাদের যদি আমি ডট সার্কেল করি তাহলে সেটা যাবে ভি এরই একটা এলিমেন্ট, মানে সেটা আলটিমেটলি ভি এরই একটা এলিমেন্ট দেবে। ক্যাপিটাল এফ থেকে ধরো F1 বলে একটা এলিমেন্ট নিলাম, ক্যাপিটাল ভি থেকে ধরো V1 বলে একটা এলিমেন্ট নিলাম, তাদের ডট সার্কেল দিলে আলটিমেটলি সেটা ক্যাপিটাল ভি এর একটা এলিমেন্ট দেবে, মিনস এটা দেখতে সাপোজ সাম V10 বা V11 এরকম টাইপের ব্যাপার হবে, ঠিক আছে? দেন এফ ইজ সেড টু বি এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ ইফ এই 10খানা কন্ডিশন স্যাটিসফাই করে। V1 কি? V1 বলছে আলফা প্লাস সার্কেল বিটা বিলংস টু ভি, আলফা বিটা ফর অল আলফা বিটা বিলংস টু ভি, মানে ভি থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, তাদের যদি আমি প্লাস সার্কেল করি সেটা আবার ভি এরই এলিমেন্ট হবে, মিনস এটা ক্লোজার প্রপার্টি। মিনস আমরা যদি গ্রুপের ভাষা লিখি, প্লাস সার্কেল ইজ ক্লোজ অন ভি, এরকম করে লিখতাম। সিমিলারলি পরেরটা, আচ্ছা এবার দেখো কখনো কখনো এখানটায় প্লাস সার্কেল আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরো আমি V6 এর এই জায়গাটা দেখছি ডট সার্কেল আছে, কখন প্লাস সার্কেল হবে কখন ডট সার্কেল হবে, মেন কনফিউশন এখানটা কিন্তু একটা হয়ে যায়। তো আমরা কি করে মনে রাখবো প্লাস সার্কেল কখন হবে? প্লাস সার্কেল হবে যদি দুটোই ভি এর এলিমেন্ট থাকে, সে আলফা বিটা বিলংস টু ভি, তাহলে তখন এদের মধ্যে হয়ে যাবে প্লাস সার্কেল, কারণ প্লাস সার্কেলটা এই যে বাইনারি কম্পোজিশন। আর ডট সার্কেল কখন হবে? একটা এফ এর এলিমেন্ট আর একটা ভি এর এলিমেন্ট, তখন এদের ভেতরে হবে ডট সার্কেল, কারণ এটা হচ্ছে এক্সটার্নাল মানে দুটো সেট আলাদা হলে তবে ডট সার্কেল, আর দুটোই যদি ভি থেকে হয় তাহলে সেটা হবে প্লাস সার্কেল। এইটা আমরা বেসিক্যালি মনে রাখবো, ঠিক আছে? তাহলে কনফিউশনটা হবে না। তাহলে আলফা বিটা দুটোই হচ্ছে আমাদের ভি এর এলিমেন্ট, তাহলে এখানটা ডট সার্কেল হয়েছে, মিনস মানে আমি বোঝানোর জন্য বলছি, এটা মুখস্থ রাখার দরকার নেই আপাতত। শর্টে লিখলে ভি ইজ ক্লোজ আন্ডার প্লাস সার্কেল, তারপরে আলফা বিটা আর বিটা আলফার প্লাস সার্কেল করলে সেম ভ্যালু আছে, তার মানে আমি কি লিখবো? ভি ইজ কমিউটেটিভ উইথ রেসপেক্ট টু প্লাস সার্কেল, গ্রুপের ভাষায়। সিমিলারলি আমি এই জিনিসটা যেটা বলি সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, মানে প্রথমে বিটা গামার প্লাস সার্কেল করে তার সাথে আলফাকে প্লাস সার্কেল করলাম, আর এই দিকে উল্টো আলফা বিটাকে করে তারপর গামার সাথে করলাম, দুটোর ভ্যালু সেম আসবে, ঠিক আছে? V4 দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা বিলংস টু ভি সাচ দ্যাট যে কোনো আলফার সাথে আমি থিটাকে যদি প্লাস সার্কেল করি ঘুরিয়ে এসে আলফাই দেবে, আলফার সাথে
যে কোনো আলফা আর কি, ভি এর যে কোনো আলফার সাথে প্লাস সার্কেল যদি করি থিটা, তাহলে ঘুরিয়ে আলফা দেবে, মিনস থিটাটা কিছুটা আইডেন্টিটি এলিমেন্টের মতন কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্টের ব্যাপারটা এটা গেল। তারপরে V5 মানে হচ্ছে ফর ইচ আলফা বিলংস টু ভি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস আলফা বিলংস টু ভি সাচ দ্যাট আলফা আর মাইনাস আলফা, আচ্ছা আলফাও ভি এর এলিমেন্ট, মাইনাস আলফাও ভি এর এলিমেন্ট, তাহলে ওদের ভিতরে কি হবে, প্লাস সার্কেল হবে। তো যাই হোক, প্লাস সার্কেল দিলে সে থিটা আসবে। তার মানে অ্যাকচুয়ালি গ্রুপের ভাষায় যদি আমি যাই, মাইনাস আলফা ইজ ইনভার্স অফ আলফা, যদি থিটাটাকে আমি আইডেন্টিটি হিসেবে ধরি, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি সি ডট সার্কেল আলফা। এখানে ডট সার্কেল কেন হলো, সি হচ্ছে এফ এর এলিমেন্ট আর আলফা হচ্ছে আমাদের ভি এর এলিমেন্ট, তাহলে দুটো আলাদা আলাদা সেট থেকে এসছে, সেজন্য ডট সার্কেল, ঠিক আছে। তাহলে সি ডট সার্কেল আলফা বিলংস টু ভি, দেখো তাই তো হওয়া উচিত, যেহেতু ডট সার্কেলটা আমাদের এক্সটার্নাল, তাহলে এফ থেকে একটা এলিমেন্ট নেবো, ডট সার্কেল ভি থেকে একটা এলিমেন্ট নেবো, সে ঘুরিয়ে আবার ভি এরই এলিমেন্ট দেবে, সেরকমই হয়েছে। দুটো, একটা এফ থেকে একটা ভি থেকে নিয়েছি, তাদের ডট সার্কেল করলে আবার ভি এরই এলিমেন্ট দিচ্ছে। সিমিলারলি এরকম করে আরও এগুলো আমরা একটু মনে রাখবো, চেষ্টা করবো একটু মনে রাখার, ঠিক আছে। এইগুলো আমাদের ভেক্টর স্পেসের ডেফিনেশন। এবং ভেক্টর স্পেসটাকে পুরো ভাষায় লেখা হয় যে ভি এফ প্লাস সার্কেল ডট সার্কেল কমা প্লাস কমা ডট ইজ সেড টু বি এ ভেক্টর স্পেস। এটা হচ্ছে প্লাস সার্কেল ডট সার্কেল, আর এই প্লাস আর ডটটা করতে এসছে এই যে এফ যে ফিল্ড বলেছিলাম, যেখানে আমি লিখেছিলাম প্লাস আর ডট, সেই প্লাস ডট এই দুটো, ঠিক আছে। দেন দিস ইজ কল্ড দ্য ভেক্টর স্পেস। ইন জেনারেল ভি লেখা হয়, অত বড় না লিখে, ভি যে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, ভি যে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এরকম করে লেখা হয়, ঠিক আছে। এই গেল আমাদের ভেক্টর স্পেসের ডেফিনেশন। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরের ডেফিনেশন হচ্ছে আমাদের সাবস্পেস। যেমন আমাদের সাব গ্রুপ পড়েছিলাম, সেরকম হচ্ছে সাবস্পেস। সাব গ্রুপটা কেমন ছিল, যে ধরে নিচ্ছি জি হচ্ছে একটা গ্রুপ, জি কম্পোজ ইজ এ গ্রুপ, ঠিক আছে। জি এরই আমি একটা সাবসেট নিলাম, সে ক্যাপিটাল এ, তার মানে জি এর কিছু কিছু এলিমেন্ট এর মধ্যে আছে। দেখা যাচ্ছে এই এটাও ওই সেম কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, তার মানে এ ইজ এ সাবসেট অফ জি, ঠিক আছে। জিটা অলরেডি গ্রুপ হয়ে আছে উইথ রেসপেক্ট টু দিস কম্পোজিশন। এবার জি এর যে সাবসেট এ, সেটাও দেখা যাচ্ছে ওই সেম কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে। তাহলে এ ইজ এ সাবসেট অফ জি না বলে তখন বলতাম এ ইজ এ সাব গ্রুপ অফ জি। যেহেতু এটা ইটসেলফ একটা গ্রুপ হয়ে গেছে, সাবসেট তো নিয়েছি কিন্তু ইটসেলফ এ আবার একটা গ্রুপ ফর্ম করে ফেলেছে, তাহলে সাব গ্রুপ। সেম একই জিনিস সাবস্পেসে, যে আমাদের এখানটায় ইনিশিয়ালি ধরে নিচ্ছি ভি যে ভেক্টর স্পেস, যার ওভার দ্য ফিল্ড এফ উইথ রেসপেক্ট টু প্লাস সার্কেল অ্যান্ড ডট সার্কেল, ঠিক আছে। দিয়ে এখানটায় বেশ কিছু ভেক্টর আছে যারা এইরকম প্লাস সার্কেল আর ডট সার্কেলের রেসপেক্টে ওই 10টা প্রপার্টি স্যাটিসফাই করেছে। এবার ভি থেকে আমি কিছু কিছু ভেক্টরকে নিলাম, নিয়ে একটা কিছু কিছু ভেক্টরকে নিলাম, নিয়ে আমরা একটা সাবসেট বানালাম, যেটাকে আমরা ডব্লিউ বলছি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে ওই ডব্লিউটাও আর কি উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট ওভার দ্য ফিল্ডের সাবস্পেস ভেক্টর স্পেস ফর্ম করে ফেলেছে। তাহলে এখানটা কিছু কিছু এলিমেন্ট নিয়ে ডব্লিউ বানিয়েছি, যারা আবার নিজেরা ইটসেলফ একটা ভেক্টর স্পেস বানিয়ে ফেলেছে, মানে ওই 10টা কন্ডিশন স্যাটিসফাই করে ফেলেছে। তাহলে প্রথমত তোর ভি থেকে কিছু এলিমেন্ট নিয়ে আমি ডব্লিউ বানিয়েছি, তার মানে ডব্লিউ ইজ এ সাবসেট অফ ভি ইনিশিয়ালি। এবার এটা তো ভেক্টর স্পেস ছিলই, ডব্লিউটাও ভেক্টর স্পেস হয়ে গেছে, তাহলে আমরা আর সাবসেট বলবো না, তখন বলবো সাবস্পেস। তার মানে ভিও 10টা এলিমেন্ট স্যাটিসফাই করেছে, ভি থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে আমি ডব্লিউ বানিয়েছি, সেই ডব্লিউরও যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারাও সেই 10টা সেম প্রপার্টিকে স্যাটিসফাই করেছে, ঠিক আছে। সাবসেট না বলে সাবস্পেস বলবো। তাহলে ডেফিনেশন কি, লেট ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ উইথ রেসপেক্ট টু প্লাস সার্কেল অ্যাজ বাইনারি কম্পোজিশন অ্যান্ড ডট সার্কেল অ্যাজ এক্সটার্নাল কম্পোজিশন। পরিষ্কার।
মানে ভি একটা ভেক্টর স্পেস তৈরি হয়েছে উইথ রেসপেক্ট টু প্লাস সার্কেল অ্যান্ড ডট সার্কেল ওভার দ্য ফিল্ড এফ। তারপরে let W is a non-empty subset of V such that W forms a vector space with respect to plus circle and dot circle. Same composition, plus circle and dot circle. ঠিক আছে, যদি নন এমটি সাবসেট নিয়ে সেটাও আবার ইটসেলফ ভেক্টর স্পেস তৈরি করে দেয় তাহলে বলবো W is said to be a subspace of V with respect to যে কম্পোজিশনের রেসপেক্ট হয়েছে তাদের। ঠিক আছে, আচ্ছা এইবারে যদি ওরম বলে যে কোনো একটা স্পেসকে দেখাও যে এটা সাবস্পেস তৈরি করেছে, তাহলে ডব্লিউটা তো পেলাম, তাহলে আবার সেই 10খানা প্রপার্টি এ স্যাটিসফাই করছে কিনা আবার চেক করতে হবে। ঠিক আছে, এইখানটায় আসছে আসল টুইস্টটা। মেন আমাদের ভেক্টর স্পেসের স্টাডি শুরু হচ্ছে এখান থেকে, যে 10খানা প্রপার্টি না দেখিয়ে এমন কি কিছু করা যায় যাতে 2 বা 3টে বা 5টা প্রপার্টি চেক করলেই অটোমেটিক্যালি রিমেনিং প্রপার্টিগুলো চেক হয়ে যাচ্ছে। যদি করানো যায় তাহলে নাম্বার অফ প্রপার্টিজ কমে গেল, তাহলে আমার অত মনে রাখতে হচ্ছে না। সেটাই এবারে আমাদের মেন স্টাডিটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে থিওরামটা সেটা দেখি কি বলছে। তো ফার্স্ট যে প্রুফটা আছে সেটা বলেছে এরকম যে এ নন এমটি সেট, এখানটায় লিখতে হতো, লেখাটা ভুল হয়ে গেছে, নন এমটি সেট ডব্লিউ অফ এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ ইজ এ সাবস্পেস অফ ভি। এটুকু মানে কি বলতে চাইলো, অলরেডি ডব্লিউ একটা ভেক্টর স্পেস হয়ে গেছে ওভার দ্য ফিল্ড এফ। ঠিক আছে, সরি ডব্লিউ নয়, ভি। ভি হচ্ছে অলরেডি একটা ভেক্টর স্পেস হয়ে গেছে ওভার দ্য ফিল্ড এফ। এই ভি এরই একটা নন এমটি সাবসেট হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, এইবারে নন এমটি সাবসেটটাই আবার ভেক্টর সাবস্পেস হয়ে যাবে আর কি। এই সাবসেটটাই সাবস্পেস হয়ে যাবে যদি সেই 10টা কন্ডিশন স্যাটিসফাই করে। কিন্তু এখানটায় কি বলছে না, অত 10টা ফস্টার দরকার নেই, এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করলেই হবে। কিরকম, ডব্লিউ থেকে দুটো এলিমেন্ট নিলাম, তাদের যদি আমি প্লাস করি, একটু বলে রাখি এই প্লাসটা এখানটা অ্যাকচুয়ালি প্লাস সার্কেলকে ডিনোট করছে। ঠিক আছে, বা এরকম হতে পারে যে ভিটা আমরা যে প্লাস সার্কেল আর ডট সার্কেল ডিনোট করেছিলাম তাদের জেনারেলি প্লাস আর ডট দিয়ে লিখে দিচ্ছি। তার মানে এই নয় যে প্লাস মানে হচ্ছে অ্যাডিশন, ডট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তা নয়। নোটেশনটা একটু সহজ করে লিখবার জন্য সার্কেল না দিয়ে এরকম নর্মাল দিয়ে দিয়েছি। তাহলে আলফা বিটা আমি ডব্লিউ থেকে নিলাম, আলফা বিটা ডব্লিউ থেকে নিলাম, তাদের যদি আমি যোগ করে দিই, মিনস বাইনারি কম্পোজিশন করে দিই, সে যেন ডব্লিউতেই থাকে। আর 2 নম্বর হচ্ছে যে আলফা ডব্লিউ থেকে নিয়েছি আর সি একটা স্কেলার নিয়েছি যেটা এফ থেকে নিয়েছি, যে তাদের মধ্যে যদি আমি ডট সার্কেল করি, মিনস সি ডট আলফা, সার্কেল তো আর দিচ্ছে না, ইন জেনারেল সি আলফা, সেটাও যেন আমাদের ডব্লিউতে থাকে। এটা আমি ভি লিখে ফেলেছি ভুল করে, এটা ডব্লিউতে থাকে। তার মানে ডব্লিউ দুটো এলিমেন্টের যোগ করলে যেন ডব্লিউতে থাকে, আর ডব্লিউ যে কোনো এলিমেন্টের সাথে এফ এর যে কোনো একটা এলিমেন্ট যদি আমি গুণ করে দিই সেও যেন ডব্লিউতে থাকে। এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলেই ডব্লিউ সাবস্পেস হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি এই 10টা কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করার মাধ্যমে। ঠিক আছে, তা এইটা আমরা মনে রাখবো। এটার প্রুফ দরকার নেই, কোনোবার আসেও না, এটা একদম বেসিক প্রুফ, ওই জন্য আমরা প্রুফটা করছি না। কিন্তু রেজাল্টটা মনে রাখবো, সাবস্পেস হতে গেলে এই দুটো রেজাল্ট দেখালেই যথেষ্ট। এখান থেকে আমাদের দেখবে স্কিমা পার 4.3.1 নম্বর থিওরাম হচ্ছে এটা। ঠিক আছে, তারই নিচে নোট বলে লেখা আছে। ঠিক আছে, নোট বলে লেখা আছে এই দুটো কন্ডিশনকেও কিন্তু আমরা একটা কন্ডিশনে কনভার্ট করে ফেলতে পারি। দেখো, আমি আলফা বিটা ডব্লিউ থেকে নিলাম আর এ বি নিলাম এফ থেকে। ঠিক আছে, লেখাটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এ বি নিলাম এফ থেকে। তাহলে আমি যদি এর সাথে আলফা গুণ করি তাহলে সেটা আমাদের ডব্লিউতে থাকা উচিত, এই যে এই বাই ইউজিং থিওরাম রেজাল্ট 2। তাহলে এ আলফা
সিমিলারলি বি এর সাথে বিটা গুণ করলে বি বিটা, এটাও কিন্তু ডব্লিউতে থাকা উচিত, দুটোই ডব্লিউতে আছে। আবার ডব্লিউর যে কোনো দুটো এলিমেন্টকে যদি আমি যোগ করি তাহলে ডব্লিউতেই থাকবে। তাহলে এই দুটো অলরেডি ডব্লিউর এলিমেন্ট হয়েছে, তাদের যদি আমি যোগ করি তারাও ডব্লিউতেই থাকবে। তাহলে এই দুটোকে একসাথে পাঞ্চ করে আমরা এইটা লিখতে পারি। Therefore, W is a subspace of V if A alpha plus B beta belongs to W when AB belongs to F and alpha beta belongs to W. সেটা ওই নোটে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে এবার আমরা কিছু এক্সাম্পল দেখি সাবস্পেস কি করে চেক করব। একটা ভেক্টর স্পেস দিয়েছে, দিয়ে বললো দেখাও এইটা হচ্ছে ওর সাবস্পেস, সেটা আমরা কি করে দেখাবো। তো আমাদের নেক্সট পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে 3 নম্বর এক্সাম্পল, যে লেট টি ইজ এ সাবসেট ডিনোটেড বাই, টি এর মধ্যে কার আছে সেই সমস্ত এক্স ওয়াই জেড এরকম অর্ডার পেয়ার আছে। তার মানে এর ভিতরে এলিমেন্টগুলো কত 2 - 3 5 এরকম টাইপের এলিমেন্টগুলো আছে, ঠিক আছে? তাহলে এই যেগুলো R3 কম্পোনেন্ট, এবং এই টাইপের কোন এলিমেন্টগুলো আছে যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তার মানে আর্থের সমস্ত এলিমেন্টগুলোই কিন্তু টিতে নেই, আর্থের পার্টিকুলার কোন কোন এলিমেন্টগুলো আছে যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে এটা কিন্তু নেই, কারণ এক্স নন জিরো হয়ে গেছে, এখানটা কি এক্সও জিরো জেডও জিরো, এক্স নন জিরো হয়ে গেছে, তাহলে এটা R3 এর এলিমেন্ট কিন্তু টি এর এলিমেন্ট নয়, ঠিক আছে? তাহলে বেসিক্যালি টি ইজ এ সাবসেট কার, আরো পরিষ্কার করে লিখতে গেলে অফ R3, ঠিক আছে? দিয়ে আমরা এবার দেখাতে চাইছি যে টি ইজ এ সাবস্পেস অফ R3, এটা সাবসেট হয়েছে। এবার আমি দেখাতে চাইছি টি ইজ এ সাবস্পেস অফ R3, ঠিক আছে? এটা আমি দেখাতে চাইছি। তাহলে সাবস্পেস দেখানোর নিয়ম কি, এই তিনটে কন্ডিশন আলফা বিটা বিলংস টু টি নেব, সেখান থেকে দেখো আলফা প্লাস বিটা বিলংস টু টি অ্যাজ ওয়েল অ্যাজ সি আলফা বিলংস টু টি, ঠিক আছে? যেখানে সিটা হচ্ছে একটা স্কেলার। তাহলে আমি আলফা বিটা দুটো এলিমেন্ট ধরতে চাইছি, তাহলে দুটো এলিমেন্ট টি থেকে নিই, যে লেট আলফা বিটা বিলংস টু টি সাচ দ্যাট আলফা বিটা অবভিয়াসলি এই কন্ডিশনকে স্যাটিসফাই করাতেই হবে। তাহলে ধরে নিই লেট আলফা ইকুয়ালস টু 0 y1 0, কারণ এক্স আর জেড 0, ঠিক আছে? আর মাঝখানে যে কম্পোনেন্টটা থাকে সেটার ক্ষেত্রে কিছু বলেনি, তাহলে সেটা মে বি 0 মে নট বি 0, সেই জন্য আমি সেটাকে y1 ধরে নিয়েছি। অ্যান্ড বিটা ইজ ইকুয়ালস টু সে 0, y2, 0, ঠিক আছে? আমি এবার ওদের যোগ করে দিই। নাও আলফা প্লাস বিটা, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 0 y1 0 প্লাস 0 y2 0। আলটিমেটলি কি হবে, কম্পোনেন্ট ওয়াই যোগ, তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0, y1 এর সাথে y2 যোগ করলে y1 প্লাস y2 অ্যাজ ওয়েল অ্যাজ এই 0-র সাথে এই 0 যোগ করলে 0। তাহলে এইটা আমাদের বাই দ্য ডেফিনেশন সাবস্পেস যদি হতে হয় তাহলে ডব্লিউতে থাকতে হবে, মানে টিতে থাকতে হবে। তাহলে এটা কি টিতে আছে, এটা কি টিতে আছে কি করে বুঝবো? প্রথমত টি এর সমস্ত এলিমেন্টগুলো R3 এর এলিমেন্ট, ঠিক আছে? তার মানে টি এর প্রত্যেকটা এলিমেন্টে 3খানা করে কম্পোনেন্ট থাকতে হবে। ইয়েস, এখানে আছে একটা 0 আর একটা হচ্ছে y1 প্লাস y2 মিলে আলটিমেটলি তো একটা সংখ্যা দেবে। তাহলে এটা একটা কম্পোনেন্ট, কমা দিয়ে এটা একটা কম্পোনেন্ট, তাহলে 3টে কম্পোনেন্ট, এবং 3টে কম্পোনেন্টগুলো যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে দেখো এর এক্সও 0, এর জেডও 0, ওয়াইটা যা ইচ্ছে হোক ওয়াই কম্পোনেন্ট, তাহলে অবভিয়াসলি দিস বিলংস টু টি। আমরা যখন লিখবো তখন তো এত ভাবনা চিন্তা নয়, 2-4বার প্র্যাকটিস করলেই তোমরা নিজে আমি যতগুলো ভাবনা চিন্তা কথা বললাম সেকেন্ডের মধ্যে মাথায় চলে আসবে। দিস বিলংস টু টি, ঠিক আছে? এছাড়া এবার আমরা আরেকটা স্কেলার নিই, লেট সি বিলংস টু স্কেলার ফিল্ড আর। দেখো ভেক্টরটা কি R3 হয়েছে ভেক্টর স্পেসটা, তাহলে স্কেলার অবভিয়াসলি রিয়েল নাম্বার থেকে নেবো, কিছু বলেনি যেহেতু, বা তুমি যদি ফর সেফটি রিজন বিলংস টু এফও ধরতে পারো। আচ্ছা, দেন এক মিনিট, এটা কি একটু ডিস্টার্ব করছে, লাইনটাকে মুছে দিই। আচ্ছা,
তাহলে দেন let C belongs to R, then C of alpha, তার মানে C of alpha ভ্যালু 0, x1 0, যদি আমি গুণ করে দিই 0-র সাথে C গুণ করলে 0, তারপরটা হয়ে যাবে CX1, তারপরটা 0। আমাকে দেখাতে হবে সাবস্পেস হতে গেলে যে C of alpha সেটা যেন W-তে থাকে, মানে আমাদের এই অঙ্কের T-তে থাকে। তাহলে এটা T-তে থাকার কন্ডিশন কি? 3টে কম্পোনেন্ট থাকতে হবে, ইয়েস 3টে কম্পোনেন্ট আছে, এবং X আর Z 0 হতে হবে, ইয়েস আছে। তাহলে দিস বিলংস টু T। যেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে বললো ইয়েস, T ইজ এ সাবস্পেস অফ R3, ঠিক আছে? আচ্ছা, গেল। সিমিলারলি 4এরটা দেখবে, আমি 5এরটা একটুখানি বলে দিই। 5এরটা কি বলতে চাইছি, তাহলে এটা আমি ছোট করে লিখেছি, যদি কোশ্চেন আসে পরীক্ষায় এরকম আসবে যে let S equals to this, then so that S will form a subspace of R3, ঠিক আছে? তাহলে সাবস্পেস করার জন্য আমরা প্রথমেই দুটো এলিমেন্টকে ধরে নিই, যে let alpha beta belongs to S such that alpha is equals to sum x1 y1 z1 and beta equals to sum x2 y2 z2। শুধু তাই নয়, প্রত্যেকটা পয়েন্টের কম্পোনেন্ট এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। যেহেতু এরা এসে আছে, আলফা এসে আছে, তাহলে আলফাকেও এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, বিটাকেও করতে হবে। তাহলে সাজ দ্যাট আলফা স্যাটিসফাই করলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু z1 স্কোয়ার অ্যান্ড বিটা স্যাটিসফাই করলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু z2 স্কোয়ার। পরিষ্কার? এইবার আমরা এটা যোগ করে দিই, দিয়ে দেখবো যোগফলটাও যেন এসে থাকে। তাহলে নাও আমরা যদি ওদেরকে যোগ করে দিই তাহলে কি আসবে, আলফা প্লাস বিটা, তার মানে কম্পোনেন্ট ওয়াইজ যোগ, মানে x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 কমা z1 প্লাস z2। এটা এবার এই আলফা বিটা যদি এসে থাকতে হয়, দিস বিলংস টু এস যদি হতে হয়, তাহলে তাকে কি করতে হবে, এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তার মানে দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার ইজ ইকুয়ালস টু দিস স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে। দেন আমরা x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল x কম্পোনেন্টের, প্লাস y1 প্লাস y2 স্কোয়ার, এটা মানে দেখাতে হবে যে z1 প্লাস z2 তার স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে, এইটা মানে, ঠিক আছে? তাহলে এটাকে যদি ভেঙে দিই, দেখো আসবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস পরেরটা ভাঙলে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2y1 y2, যে কাদের একসাথে নেব, x1 স্কোয়ার আর y1 স্কোয়ারকে একসাথে নেব, তাহলে আমি z1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এই দুটো লেখা হয়ে গেল। সিমিলারলি আমরা নেব x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, তাহলে এই দুটো লেখা হয়ে গেল, প্লাস 2 অফ x1 x2 প্লাস y1 y2। তাহলে আমাদের দেখানো উচিত ছিল দিস শুড বি ইকুয়ালস টু z1 স্কোয়ার। তাহলে z1 স্কোয়ার আমরা কি করে পাবো, দেখো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এইটা মানে হচ্ছে, আমি একটু ভুল বললাম, এটা মানে দেখাতে হতো z1 প্লাস z2 স্কোয়ার, এটা দেখাতে হতো। তাহলে এই প্রথমটার এইটা মানে হচ্ছে z1 স্কোয়ার, এই যেখানটা লেখা আছে, তাহলে z1 স্কোয়ার প্লাস দ্বিতীয়টার মানে হচ্ছে z2 স্কোয়ার, তারপরে যেটা থাকলো 2x1 x2 প্লাস y1 y2, এইখানটায় আসা উচিত ছিল z1 z2, কিন্তু x1 x2 এদের মধ্যে কোনো রিলেশন নাই, গুণ করলে কি হবে আমরা জানি না। সিমিলারলি y1 y2 এটাও আমরা জানি না। তাহলে আলটিমেটলি
এই যে এই লাইনটা লেখার পর দিস ইজ নট ইকুয়ালস টু z1 প্লাস z2 তার হোল স্কোয়ার। এটা কিন্তু ইন জেনারেল হবে না, ব্র্যাকেটে লিখে দেবো ইন জেনারেল। ইন জেনারেল মানে কোনো কোনো পয়েন্টের ক্ষেত্রে হতেও পারে, হয়ে গেছে হয়তো, কিন্তু তাহলে তো হবে না। জেনারেলি এটা না হওয়ার চান্সই বেশি। দেয়ারফর S ইজ নট এ সাবস্পেস। তাহলে আমাকে যদি বলে গিভেন এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ নট এ সাবস্পেস অফ R3, তখন আমাদের এই এক্সাম্পলটা মনে রাখবো। একটা সাবস্পেস হওয়ার এক্সাম্পল মনে রাখবো, একটা সাবস্পেস না হওয়ার এক্সাম্পল মনে রাখবো। একই রকমভাবে আমাদের 6 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেওয়া আছে S is equals to XYZ belongs to R3 such that X plus Y plus Z is equals to 1। ঠিক আছে, এর সাবস্পেস হবে কিনা চেক করতে বলেছে। তাহলে এখানটা একটা জিনিস দেখো, আমাদের অপারেশন তো প্লাস সার্কেলের জায়গায় জেনারেলি আমরা অ্যাডিশন নিয়ে নিয়েছি, আর ডট সার্কেলের জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে নিয়েছি, তাই তো। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে মুছেই গেল এটা, এই অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টকে 0, আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টকে 1। 0 কেন? কারণ তুমি যার সাথে 0 যোগ করো ঘুরিয়ে সেই এলিমেন্টই আসবে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে 0 তো হবে না, যেহেতু কম্পোনেন্ট 3টে, তাই এই ক্ষেত্রে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি হবে 0 0 0। ঠিক তো? তাহলে আর কিছু হোক না হোক, আমাকে যদি ভেক্টর স্পেস দেখি, ওই 10টা এটা লেখা আছে কোথায়, হ্যাঁ, আমাকে দেখো যদি ভেক্টর স্পেস হতে হয়, সাবস্পেস যদি হতে হয়, তাহলে প্রথমত ভেক্টর স্পেস হতে হবে। তাহলে এই যে থিটা, এই থিটাটাই তো আইডেন্টিটি এলিমেন্টের কাজ করছে। দেখো, কারণ যে কোনো আলফার সাথে থিটা যোগ করলেই মানে প্লাস সার্কেল করলেই আলফা আসছে, যে কোনো আলফার সাথে প্লাস সার্কেল করলেই আলফা আসছে, মিনস আলফা ইজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট। এবং সেই আইডেন্টিটি এলিমেন্টটা কি ভিতে থাকতে হবে। এবার আমরা চলে আসি এই অঙ্কটার ক্ষেত্রে, আমাদের 0 0 0 কিন্তু এসে থাকতেই হবে। ঠিক আছে, যদিও ওই দুটো কন্ডিশনের মধ্যে এই কথাটা বলা নেই, কিন্তু বলা না থাকলেও 0 0 0কে কিন্তু এস এর মধ্যে থাকতেই হবে। তা থাকতেই হবে মানে কি, 0 0 0 এস এর মধ্যে আছে মানে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তাহলে মিনস 0 + 0 + 0 শুড বি ইকুয়ালস টু 1, হুইচ ইজ নট ট্রু। তাহলে আমরা কি লিখবো? ক্লিয়ারলি 0 0 0 is identity element with respect to plus but does not belongs to S, so S will not form a subspace। তাহলে এটাও একটা সাবস্পেস না হওয়ার এক্সাম্পল। আমার মনে হয় এটা মনে রাখাই বেটার হবে, ছোটোর উপরে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথম দিন বলে আর বেশি পড়াচ্ছি না। এই সাবস্পেস হওয়া না হওয়া এর আমরা এক্সারসাইজেও আছে, তোমরা বাড়িতে একটু ট্রাই করবে, যদিও আমি পরের দিন করাবো। এটা হচ্ছে 125 পেজ, আমার তো অনেক পুরনো বই, তো আমার 125 পেজের যে এক্সারসাইজ 6 আছে তার 2 নম্বর যে এক্সারসাইজগুলো, এক্সামিন ইফ দ্য সেট এস ইজ এ সাবস্পেস অফ R3 চেক করতে বলেছে। অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এগুলো যতটা পারবে ট্রাই করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আবার আমরা শুরু করবো। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে করতে হবে, নাহলে কি হলো, যদি মাঝখানে একটা ক্লাসকে স্কিপ করে দাও তাহলে তারপরে ক্লাসগুলো আর বুঝতে পারবে না। আচ্ছা, থাকলো আজকে এই পর্যন্ত।